বলতো রে কাকাতুয়া। কয়ে কাকু। কালীঘাটের কাকু। ধুর বোকা। আচ্ছা বলো এ অজগর। কাকু কাকাতুয়া। আচ্ছা বল অভিষেক। বেনি মাধবের তোতার কথা আপনাদের মনে আছে? অনেকেরই হয়তো মনে আছে, তার কারণ অনেক আগে ঠোঁট কাটাতেই বেনির এই তোতার গল্প আপনাদের শুনিয়েছিলাম। কয়েক কিছুতেই কাকাতুয়া বলতে নারাজ সেই তোতা। বেনিবাবু যতবারই কাকাতুয়া বলেন, তোতার মুখে একই কথা, কাকু কাকু, কালীঘাটের কাকু। বললেই গড়গড়িয়ে অভিষেক বলে, কিছুতেই অজগর বলবে না। টিভি দেখে ও কালীঘাটের কাকু, অভিষেকের কণ্ঠ নিয়ে টানা পড়েন, সব এই তোতা জানে। বেনিবাবু নিজেই তোতার এই পাকামিতে বেজায় অস্বস্তিতে পড়ে যান। আর এই কণ্ঠতেই যত কাণ্ড। কণ্ঠ আড়াল করিতে হাইকোর্টে চলে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভয়েসের নমুনা তিনি কিছুতেই দেবেন না। সিআইডি কি বলছে? সিআইডি বলছে অভিষেকের কণ্ঠের নমুনা তদন্তের প্রয়োজনেই দরকার। নিম্ন আদালত সেই মতো একটা নির্দেশ দিয়েছিল। গত বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই যে শুরুতেই বললাম, তিনি যাবেন না মানে তিনি যাবেন না। সিআইডি আধিকারিকেরা অভিষেকের জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। এর আগেও অপেক্ষার বহর দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু তিনি যাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মারফত হাইকোর্টে চলে আসেন। উদ্দেশ্য বুঝতে আপনারা নিশ্চয়ই একটা সমস্যায় পড়ছেন না, তার কারণ কণ্ঠ তাকে বাঁচাতেই হবে, আড়াল করতেই হবে, এমন একটা পরিস্থিতি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আজ স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন যে এসব আর চলবে না। বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন যে 15ই জুলাই বেলা 12টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, দিতেই হবে। কোনো রকম ওজোর আপত্তি চলবে না। এরপরেও যদি তিনি না দেন, বিচারপতি পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আজ সেটাও জানিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ হাইকোর্ট প্রত্যাহার করে নেবে। আর রক্ষা কবচ উঠে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন গ্রেফতারি শুধুই সময়ের অপেক্ষা, যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন, এই ভয়টা কিন্তু প্রচ্ছন্নে রয়েছে, যা মাঝে মধ্যে প্রকট হয়ে উঠছে। সিআইডি ইডি যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে। ফলে বল এখন হয়তো অভিষেকের কোর্টে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে, মানে এই যাবতীয় পরিস্থিতির মাঝখানে তার স্ট্যান্ড কি হবে। তিনি কতদিন উইথস্ট্যান্ড করবেন পরিস্থিতি, কি করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? ভালো ছেলের মতো তিনি কি 15ই জুলাই কণ্ঠের নমুনা দিয়ে আসবেন? আপাতত বিষয়টা প্রশ্নের আকারেই রাখলাম। যখনই কোনো ইনভেস্টিগেশনে কাউকে যখন বলা হবে তার ভয়েস স্যাম্পল দরকার, তখনই সে ভয় পেয়ে যায়, তখনই তারা যে সর্বনাশ করেছে, তাহলে আমাকে তো তাহলে ধরে ফেলেছে যে আমি এই অপরাধটা করেছি। তখন সে চেষ্টা করে যে কিভাবে না চায়, পার্টিকুলারলি যারা এই করাপশন করে বেড়ায়, তারা জানে কিছু তো বোঝে, আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে, এবং এও জানে যে ও ইনভলভ। ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়। এটা হাইলি টেকনিক্যাল ম্যাটার। এটা যে কোনো ব্যক্তির যে কোনো বিষয় নিয়ে কোর্টে যেতে পারেন, হাইলি টেকনিক্যাল ম্যাটার। এর উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবে আমি বলতে পারবো না। এগুলো গোটাটাই কোর্ট প্রসিডিংসের ব্যাপার, মানে কোর্টের বিষয়। এটার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? দেখুন, আপনারা ভালো মতোই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠ নিয়ে এত টানা পড়েন কেন। নির্বাচনী প্রচার পর্বে চৌঠামের পর ডিজে বাজানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই। অভিষেকের কথায় চড়া হুঁশিয়ারি ছিল, যদি এই ডিজে মামলাতেই সিআইডি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কণ্ঠের নমুনা নেয়, অভিষেকের ভয়টা তাহলে কোন জায়গায়? অভিষেকের তরফে আদালতে অবশ্য একটা যুক্তি খাড়া করা হয়েছিল, কণ্ঠস্বর যে তাঁরই, তিনি তো তা অস্বীকার করছেন না, তাহলে নমুনা সংগ্রহ করে তা আবার পরীক্ষা করার প্রয়োজনীয়তা কোথায়? দেখুন, কি প্রয়োজন, কেন অভিষেকের কণ্ঠের নমুনা লাগবে সেটা তদন্তকারীরাই ভালো বলতে পারবেন, তারাই ভালো জানেন। কিন্তু অভিষেক ভয় যে পাচ্ছেন সেটা স্পষ্ট। আপনার কণ্ঠের নমুনা দিতেই হবে, এটা কোর্ট অর্ডার। অন্য মামলায় ব্যবহার হবে না তো?
সেই ভয়ের প্রকাশ আজ আদালতে দেখা গিয়েছে। হ্যাঁ, অভিষেকের তরফে আজ বিচারপতির কাছে আর্জি জানানো হয় অন্য কোনো মামলায় এই কণ্ঠস্বরের নমুনা যেন ব্যবহার করা না হয়। বিচারপতি সেক্ষেত্রে কোনো রকম আশ্বাস কিন্তু দেননি, মানে তার কথা শুনে বিচারপতির তরফ থেকে কোনো রকম আশ্বাস কিন্তু আসেনি। উল্টে আবারও প্রশ্ন করেন, ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরেও কেন যাননি, কেন ভয়েসের স্যাম্পল তিনি দেননি, আর কোন মামলায় তার এই দুর্মূল্য ভয়েস ব্যবহার করা হতে পারে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন। আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? ভয় কাদের হয়? যারা চোর তাদের ভয় হয়, যারা ডাকাত তাদের ভয় হয়, যারা সৎ মানুষ তারা কখনো আইনকে ভয় পায় না। আইনের রক্ষক, আইনের যারা আইন শৃঙ্খলা দেখেন, পুলিশ প্রশাসন, সিআইডি, তাদের থেকে, পুলিশের থেকে কখনো সাধারণ মানুষ ভয় পায় না। সাধারণ মানুষ আশাবাদী হয় যে পুলিশ আছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য। সেখানে যিনি ভয় পাচ্ছেন বুঝতে হবে তার মন কোন দিকে আছে। আচ্ছা, অভিষেক কি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে পারে সেই ভয়টা পাচ্ছেন? মানে কাকুর কণ্ঠেই লুকিয়ে অভিষেক রহস্যের সমাধান, সেই বিষয়গুলো আঁচ করে কি ভয় পাচ্ছেন? কোন কাকুর কথা বলছি নিশ্চয়ই আপনাদের আর খোলসা করতে হবে না, বুঝতেই পারছেন, যার পুরো নাম সুজয় কৃষ্ণ ভদ্র। তৃণমূলের অনেকের কাছেই তিনি কালীঘাটের কাকু। কালীঘাটে না থেকেও অভিষেক সূত্রে তিনি সর্বজনীন কালীঘাটের কাকু হয়ে উঠেছিলেন। অভিষেকেরই লিপস অ্যান্ড বাউন্সে একসময় তিনি চাকরি করতেন। নিয়োগ দুর্নীতি মামলায় যখন তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, তখন এই কালীঘাটের কাকু, এই ভদ্র কাকু, তিনি দাবি করেছিলেন যে আমার সাহেবের গায়ে কেউ কাদা ছুটতে পারবে না। আমি অবধি ধরতে পারবে। আপনি বারবার একই কথা যেটা বলছি, দেখুন আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। টিভির কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে, আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল, তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্টলি। শুনলেন সেদিন কাকুর ভয়েস। এই সুজয় কৃষ্ণের এই আত্মবিশ্বাস অনেক আগেই ধাক্কা খেয়েছে, আপনারা জানেন। অনেক কাণ্ড করে, অনেক কাঠখড় পুড়িয়ে এই কালীঘাটের কাকুরও কণ্ঠস্বর শেষমেশ নিতে পেরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টকেই হস্তক্ষেপ করতে হয়েছিল সেক্ষেত্রে। ইডি সিবিআই এর সেই অসম্পূর্ণ তদন্ত কি অভিষেকের কণ্ঠেই সম্পূর্ণ হবে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এখন সেই ভয়টা কিন্তু প্রকট হচ্ছে। দেখুন, যে কোনো মামলাতেই অভিষেকের কণ্ঠস্বর পেলে তা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে ব্যবহার করা যাবে। প্রাথমিকে দুর্নীতি মামলায় কাকুর সঙ্গে জনৈক অভিষেকের কথোপকথন এজেন্সির কাছে রয়েছে। এগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অ্যানেকডোট, আপডেট। আর সেই অভিষেক কি তাহলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? একবার ভয়েস ম্যাচ করে গেলে নিয়োগ দুর্নীতির সেই মাথায় এজেন্সি পৌঁছে যেতে পারবে, যে কারণে খুব দরকার কণ্ঠস্বর। কান টেনেও যে মাথায় এতদিন পৌঁছতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, আর তাতেই অভিষেকের শির দ্বারায় এই মুহূর্তে একটা কাঁপুনি ধরেছে। তার কারণ ওই ম্যাচিং যদি হয়ে যায় তাহলে অনেক হিসেবেই কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সেই ভয়টাই কি পাচ্ছেন? ধর্মের কল বাতাসে নড়ে। উনি যখন ক্ষমতার চূড়ান্ত উপভোগ করছেন, সেই সময় আমি বলেছিলাম অভিষেক ব্যানার্জি রাজনীতির পক্ষে খুব খারাপ। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি, যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি? আমি বলবো হি ইজ দ্য পারসন হু স্পয়েল দ্য টেস্ট অফ দ্য পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে কেউ আইনের উপর নয়। আপনারা ভেবেছিলেন 15 বছর আপনাদের সরকার যখন ছিল, আপনারা ভেবেছিলেন আপনারা বোধহয় আইনের উপরে, সবকিছুর উপরে, আপনারা ভগবানেরও উপরে ভেবেছিলেন। দেখুন না কি এখানে কিছু হয় না, খালি খবর হয়, পশ্চিমে খালি খবর হয়, কিছু হয় না। আচ্ছা, এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি আমরা শুনবো সরাসরি। has been
decided to work on as president and Srimati Shiuli Shah MLA as working president. Trinamool Chhatra Parishad, Kohinoor Majumdar is the chairman of West Bengal Trinamool Chhatra Parishad and Sri Sudeep Raha is the new president of West Bengal Trinamool Chhatra Parishad. Indian National Trinamool Trade Union Organization Sri Nijjal De has been nominated as the new president of West Bengal INTTUC. West Bengal Kishan Khet Mazdoor Trinamool Congress Sri Nishit Kumar Malik MLA from Bardhaman Uttor. He will be discharging the responsibilities of the president of this frontal organization. And as far as the SC/ST cell is concerned, former MLA from Khargram, multiple time MLA Sri Ashish Marjit will be leading the SC/ST cell. Tomorrow we will be meeting again in a larger way. We will deliberate, we will discuss, obviously in a democratic manner. And then when we finally come to conclusions and we also decide about the 21st July program, we will deliberate with you after the meeting, once the tomorrow's meeting is over. Now the floor is yours. जवाब भेज दिए हैं, जवाब भेज दिए। ECI को क्या दिए हैं तो आपको नहीं बोलेंगे। तो ECI को 5:30 बजे का टाइम था, 5:30 बजे का पहले हम लोगों का जो कहना था वो भेज दिए हैं। কালকে সিদ্ধান্ত হবে, যেটা শোনা যাচ্ছে যে গান্ধী মূর্তির যে অঞ্চল বা মেয়র রোডে সেখানে আপনারা প্রথম অনুমতি অলরেডি পেয়েও গেছেন বলে খবর। দেখুন, লিখিত ফর্মালি এখনো অনুমতি পাইনি, তবে আমরা অনুমতি চেয়েছি ওখানে। আমরা গান্ধী মূর্তি যেহেতু ধর্মতলা ডিনাইড, স্বাভাবিকভাবে আমরা, এবং এটা তো ব্যক্তি সিদ্ধান্তের ব্যাপার না, আমরা তো বারবার বলেছি যে লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। আমরা পারমিশন চেয়েছি, আমরা আশাবাদী, কারণ আমরা 21শে জুলাইটা আমাদের প্রায়োরিটি। তো এখন পারমিশন ফর্মালি আপনি বলছেন পেয়ে গেছি, আমি একটু আধা ঘন্টা আগেও চেক করেছি মেলে, আমার কোনো পারমিশন নেই আমাদের পার্টির মেলে। তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে আমরা ওখানে পারমিশন পাবো, এবং আমরা গান্ধী পারমিশন পেলে অবশ্যই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে। রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অবস্থান বা আপনারা প্রার্থী দিচ্ছেন বা ভোট দেবেন কিনা? আমাদের প্রার্থী দেওয়ার তো কোনো স্কোপই নেই, এটা কোয়েশ্চেন। মানে এনিহাও আপনি যখন জিজ্ঞাসা করেছেন, 147টা ভোট লাগবে, 147টা ফার্স্ট প্রেফারেন্সের ভোট লাগবে। রাজ্যসভার যে নির্বাচন, মানে আমি যখন 2024-এ ধরুন জিতেছিলাম, 2024-এর 7ই ডিসেম্বর আমি 9 তারিখ মনোনয়ন জমা দিয়েছিলাম, খেয়াল করে দেখবেন একটা সিট খালি হয়েছিল, আমি একা প্রার্থী ছিলাম। এবারে 3টে সিট খালি হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে 3টে সিট একদিনে খালি হয়নি, 3টে সিট আলাদা আলাদা দিনে খালি হয়েছে। একজন প্রার্থীকে জিততে গেলে 147টা ভোট লাগবে। তো আমাদের প্রার্থী দেওয়ার তো কোনো স্কোপ নেই, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রার্থী দেওয়ার মতো ম্যান্ডেট দেননি, এই প্রার্থী দিতে পারছি না। ভোট হলে তবে তো ভোটের প্রশ্ন, ভোট হলে তখন আলোচনা করে ঠিক করব কি করব। যদি দেখা যায় ভোট হচ্ছে তখন ঠিক করব, কিন্তু এখন একজনকে রাজ্যসভায় যেতে হলে 147টা ভোট লাগবে। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ মনে করেছেন যে আমাদের রাজ্যসভায় প্রার্থী দেওয়ার এরকম 3টে সিটে ভোট হলে কোনো সুযোগ নেই। আরও একটা আপডেট আপনাদের দেবো। এবার তৃণমূলের যে তহবিল তদন্ত, সেই তহবিল তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মানে ইডি। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে, আগে তৃণমূলের ফ্রিজ করা 3টে অ্যাকাউন্টে শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটি আছেন অভিষেকের। যৌথভাবে সই করার ক্ষমতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন, উত্তরের খোঁজে অভিষেকের তলব করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, এমনটা সূত্রের খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও জানা যাচ্ছে যে 3টে অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছিল, তার একটিতে আপনাদের বললাম যে 420 কোটি টাকা, বাকি দুটোতে 20 কোটি টাকা রয়েছে। মানে ওই দুটো অ্যাকাউন্ট এআইটিসির গোয়া এবং ত্রিপুরার শাখার নামে রয়েছে। এখন দেখুন, এই 420 কোটি টাকা নিয়ে আপনারা মাথার চুল ছিঁড়বেন, না দেবরাজের ঘরে 1300 কোটি সেটা নিয়ে ভাববেন? দেবরাজের ঘরে যদি 1300 কোটি থাকে, তাহলে কখনো যুবরাজের ঘরে 400 কোটি হবে? এরা হাজার হাজার কোটি টাকার করেছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই মুহূর্তে টিপস অফ দ্য আইসবার্গ, এছাড়া আর কিচ্ছু না। এছাড়া কিচ্ছু না। হ্যাঁ, অবশ্য এটা দেখতে দেখতে আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের মনটা শক্ত হচ্ছে। একবারে একসাথে 1000-2000 কোটি টাকা বেরিয়ে পড়লে
বাংলার অর্ধেক মানুষ হার্ট ফেল করে মরে যাবে। কারণ এরা যেভাবে টাকা রোজগার করেছে, যদি শিল্পপতিরা দেখে, যদি আদানি এসে দেখে যে একটা ছেলে 15 বছরে 5,000 কোটি টাকা রোজগার করেছে, 10,000 কোটি টাকা রোজগার করেছে, তাহলে সে ভাববে তো আমি এত শিল্প করে এদিক ওদিক দৌড়ে একে ধরে তাকে ধরে আমি কি করলাম। ভাগ্যিস ধীরুভাই আম্বানি আজকে নেই, তাহলে ভাববে আমি সারা জীবন কেন কষ্ট করলাম, তৃণমূল করলেই হতো। কিন্তু এদের এই প্রতিনিয়ত এদের এই আসা যাওয়া আর মানুষ দেখতে ভালো পাচ্ছে না, যে তৃণমূল মানেই তো সেই চোরেদের যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতবার আসবে আর যাবে, আমরা দেখতে চাই সে যাবে আর আসবেন।